রোদ্দুরে ছেঁড়া মানচিত্র লিখেছেন নীলুফা নাজমিন নীলা। শেষ পর্ব। স্কুলের বিশাল হলরুমটা আজ চমৎকারভাবে সাজানো হয়েছে। চারিদিকে একটা উৎসবমুখর পরিবেশ। আজ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। হলরুমের সামনের দিকে সারির বেঞ্চগুলো পেরিয়ে কিছুটা পেছনের দিকে বসে আছে তুর্না। সেই ছোট্টবেলার চঞ্চল তুর্না আর আগের মতোই এতটুকু নেই। দেখতে দেখতে তার বয়স এখন 12 বছর। আজ ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে ওঠার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। হলরুমের দিকে তাকায়ে দেখা যায় প্রতিটি প্রায় শিক্ষার্থীর সাথে তাদের মা কিংবা বাবা উপস্থিত আছেন, কিন্তু তুর্নার পাশে জায়গাটা একদম খালি। তার কোনো অভিভাবক এখনো এসে পৌঁছায়নি। আর ঠিক এই কারণেই সকাল থেকে মেয়েটার মনটা বড্ড খারাপ হয়ে আছে। মঞ্চে মাইক্রোফোনের প্রধান শিক্ষক একে একে সবার নাম ঘোষণা করেছেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ডায়েরি ও কলম তুলে দেওয়া হচ্ছে। মেহরাব দেওয়ান আজ এই অনুষ্ঠানে আসার কথা ছিল। তিনি তুর্নাকে কথাও দিয়েছিলেন, কিন্তু এখন ওনার দেখা নেই। ওনার এই দেরির কারণে তুর্নার ভেতরে অভিমানটা যেন আজও চারা দিয়ে উঠেছে। হঠাৎ করে হলরুমের স্পিকারে মিস্টার কণ্ঠস্বর গমগম করে উঠল, এবার ঘোষণা করছি আমাদের ষষ্ঠ শ্রেণীর চূড়ান্ত ফলাফল। এই বছরে আমাদের পুরো স্কুলের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে তুর্না মেহরাব। মুহূর্তের মধ্যে পুরো হলরুম জুড়ে করতালিতে জোয়ার বয়ে গেল। শিক্ষকেরা হাসি মুখে তুর্নার দিকে তাকালেন, কিন্তু এত বড় সাফল্যও তুর্নার মুখে তেমন হাসির রেখা ফুটল না। কারণ প্রতি বছরই ক্লাসে সে প্রথম হয়। এটা তার কাছে নতুন কিছুই নয়। তার আসল আনন্দ তো লুকিয়েছিল বাবার উপস্থিতিতে, যা আজ এখনো অপূর্ণ। তুর্না যখন সিট ছেড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখন তার ঠিক পেছনে বেঞ্চে বসা মেয়েটি এই যে বছরে দ্বিতীয় হয়েছে, সে তুর্নার দিকে চরম ঈর্ষা আর তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল। মাইকে আবারও ঘোষণা করা হলো তুর্নাকে মঞ্চে আসার জন্য, কারণ মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব বড় প্রাইজটাই তার হাতেই তুলে দেওয়া হবে। তুর্না পা বাড়াতেই পাশের সেই মেয়েটি কৌতুক করে বলে ওঠে, এবারও প্রথম হয়েছিস বলে এত অহংকার দেখানোর কিছু হয়নি, বুঝলি? তুর্না থমকে তাকালো, পেছনে ফিরে শান্ত কিন্তু নমনীয় কণ্ঠে জবাব দিল, আমি কোনো অহংকার করছি না, বরং তুই প্রথমে হতে পারিসনি বলে আমাকে হিংসা করছিস। কথাটা বলে সে মঞ্চের দিকে যেতে চাইল, কিন্তু মেয়েটি এবার আরও বিষাক্তদের চুড়ে দিল, তাতেও তোর সফলতা পেয়ে লাভটা কি হলো শুনি? তোর নিজের বাবা মাই তো আজ তোর এই আনন্দের দিনে পাশে আসেনি। মেয়েটার এই একটি কথাটি তরুণের বুকে তীরের মতো বাঁধল। সে ধমকে দাঁড়িয়ে পুরো হলরুমটা একবার চোখে বোলালো। সত্যিই তো, পুরো হলরুম জুড়ে প্রতিটি সন্তানের পাশে তাদের মা বাবারা গর্বিত মুখে বসে আছেন, শুধু সেই আজ বড্ড একা। তুর্না আর কোনো দিকে কথা বাড়ালো না। এক বুক কষ্ট নিয়ে আবারও বাবার উপর একরাশ অভিমান চেপে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে স্বর্ণাক্ষরে তুর্নার মেহেরাবের নাম লেখা একটি চকচকে ক্রেস্ট এবং উপহার প্যাকেট তার হাতে তুলে দিলেন। চারিদিক থেকে তখন হাততালির শব্দ। ক্রেস্টটা হাতে নিয়ে তুর্না যখন দর্শকের দিকে তাকালো, ঠিক তখনই তার নজর গেল হলরুমের পেছনে ওই বড় দরজাটার দিকে। দেখা গেল তীব্র গতিতে ছুটতে ছুটতে হলরুমে প্রবেশ করেছে মেহরাব দেওয়ান। ওনার পরনের শার্টটা কিছুটা এলোমেলো, কপালে ঘামের বিন্দু বোঝাই যাচ্ছে। অফিস থেকে সব কাজ ফেলে এক প্রকার দৌড়ে এসেছেন তিনি। মঞ্চের উপরে নিচে ছোট্ট মেয়েটাকে রাজকন্যার মতো ক্রেস্ট হাতে দাঁড়িয়ে থাকতে দেখেই মেহরাব দেওয়ানের মলিন মুখে এক পৃথিবীর শ্রেষ্ঠ হাসি ফুটে উঠল। তিনি দুই হাত উঁচিয়ে শব্দে তালি বাজাতে লাগলেন এবং আঙুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন, অভিনন্দন আমার সোনামণি। বাবার ওই একটি ইশারা আর মুখের চেনা হাসিটা দেখা মাত্রই তুর্নার মনের সব মেঘ, সব অভিমান এক পলকে উধাও হয়ে গেল। তার ফর্সা মিষ্টি মুখে ততক্ষণে এক চমৎকার স্বর্গীয় হাসির বন্যা বয়ে গেল। সে আর এক মুহূর্ত মঞ্চে দাঁড়িয়ে রইল না। ক্রেস্টটা শক্ত করে বুকে চেপে ধরে মঞ্চের সিঁড়ি দিয়ে দ্রুত উঠে নেমে দৌড়ে গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুর্না মেহরাব দেওয়ানের বুকের ভেতরে মুখ লুকিয়ে অত্যন্ত অভিমানী আর কান্না বিস্মৃত স্বরে বলে উঠল, তুমি সবসময় দেরি করো পাপা, প্রতিবার তুমি এমন করো। মেহরাব দেওয়ান আদরমাখা কণ্ঠে বললেন, কোথায় দেরি করলাম মামুনি? এই তো একদম ঠিকই চলে এলাম। আমার সোনা মাটা, পুরস্কার নেওয়ার পরপরই তো আসলাম, তাই না? এভাবে মুখ কালো করে অভিমান করে থাকলে কিন্তু পাপার খুব কষ্ট হয়। বাবা তার তুর্নাকে সবচেয়ে বেশি ভালোবাসেন না? বাবার এই আশ্বাসে তুর্না কেবল নিজের চোখের পানিটা মুছে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই হলরুমের মাইকে প্রধান শিক্ষকের পরবর্তী ঘোষণাটি ভেসে এলো, আজকের এই বিশেষ দিনে আমাদের স্কুলের পক্ষ থেকে আপনাদের আরও একটি অভিনন্দনের খবর দেওয়া আছে। আমাদের স্কুলে আজ একজন নতুন শিক্ষিকা জয়েন করেছে। চলুন আজ এই মঞ্চে উনির সাথে আপনাদের সবার পরিচয় করিয়ে দেওয়া যাক। মিস রিনি, আপনি দয়া করে স্টেজে আসুন। স্পিকারের রিনি নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে যেন পুরো হলরুমের বাতাস ভারী হয়ে গেল। এক মুহূর্তের জন্য মেহরাব দেওয়ান এবং তুর্না দুজনের পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল। মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তুর্নার ছোট্ট মাথায় রিনির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি আদর আর শেষ বিকেলে সেই চলে যাওয়া স্মৃতি ঝড়ের গতিতে এসে আছড়ে পড়ল।
তরুণার বুকের ভেতরটা তীব্র এক আশায় আর আশঙ্কায় দুলতে লাগলো। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। সে একরাশ ঝাপসা চোখ নিয়ে বুক ভরা আগতি বুকে চেপে চট করে স্টেজের দিকে তাকালো। মেহেরাব তেহনও ওনার চিরচেনা গম্ভীর চাহনি নিয়ে পরক্ষীণ দৃষ্টিতে তাকালেন মঞ্চের প্রবেশপথের দিকে। ওনারা দুজনে মনে তখন একটাই প্রশ্ন, তবে কি রিনি ফিরে এসেছে? কিন্তু তরুণা যে বুক ভরা আশা নিয়ে আকুতি নিয়ে মঞ্চের দিকে তাকিয়েছিল, পরের মুহূর্তে সেই আশা কর্পূরের মতো মিলিয়ে গেল। মঞ্চে যে চশমা পরা তরুণীটি এসে দাঁড়িয়েছে, তিনি ওনার পরিচিত রিনি নন, আর ভালোবাসার আম্মও নন। সে অন্য এক অচেনা রিনি। মুহূর্তের মধ্যে তরুণার ফর্সা মিষ্টি মুখটা চুন হয়ে একদম ফ্যাকাশে হয়ে গেল। এক চরম হতাশা আর শূন্যতা এসে তাকে ক্রাশ করলো। সে আর একটা মুহূর্তেও সেই কোলাহলপূর্ণ হলরুমে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। বাবার শার্টের হাতটা শক্ত করে টেনে ধরে ধরা গলায় বলল, পাপা চলো, আমরা বাসায় চলে যাই। বলে তরুণা ক্রেসটা হাতে নিয়ে হনহন করে দরজা বাইরে হাঁটতে শুরু করলো। মেহেরাব তেমন মেয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে বুকের গভীর থেকে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। রিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রথম কয়েকটা মাসে এই মেয়েটা রিনির জন্য এক প্রকার পাগলামি করত, দিনরাত কাঁদত। তারপরে সময়ে নিয়ম ধরে ধরে সবকিছু একটা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল। তরুণা নিজেকে সামলাতে শিখেছিল। কিন্তু আজ আজ এতদিন পর হঠাৎ এই রিনি নামটা আবারও ওনার মেয়ের ভিতরে ঘুমিয়ে থাকা সব সুপ্ত স্মৃতি, সব অধিকার আর চাপা কান্নাকে এক নিমিষে জাগিয়ে তুলে দিয়ে গেল। প্যারিসের চার্লস দ্য বিমানবন্দরে ব্যস্ত লাউঞ্জে বসে আছে রিনি। আছে তার শিকড়ে ফিরবে, তার আপন মানুষদের কাছে ফিরবে। দীর্ঘ 3 বছরের নির্বাসন কাটিয়ে আজ তার এই ফেরা। রিনির ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা স্পষ্ট হয়ে উঠলেও তার চোখের কোণে আর মলিন মুখাবয়ব এক গম্ভীর অবক্ত বিষণ্ণতার চাদরে ঢাকা। তার ঠিক পাশে বসে আছে লুসি। মেয়েটার মুখটা আজ বড্ড মনমরা, মেঘলা আকাশের মতোই থমথমে। এয়ারপোর্টের টিকিট কাটা থেকে শুরু করে বোর্ডিং পাসের সমস্ত প্রসেসিং লুসি নিজেই একা হাতে করেছে। কারণ রিনির বর্তমান শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু তার শরীরে নেই। লুসি রিনির হাতটা ধরে খুব মনোযোগে দিয়ে বুঝিয়ে দিচ্ছে কোন ওষুধটা কখন খাবে। রিনি কোনো কথা বলছে না, সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছে লুচির দিকে। এই 3টে বছরে বিদেশের এই অচেনা যান্ত্রিক শহরে এই ফার্সি মেয়েটার কাছ থেকে সে যে নিঃস্বার্থ ভালোবাসা আর আশ্রয় পেয়েছে, তা হয়তো কোনো রক্তের সম্পর্কের চেয়ে কম ছিল না। ফ্লাইট ছাড়া এখনও পাক্কা 2 ঘন্টা বাকি। একটা মিনিট রিনির কাছে যেন একটা দীর্ঘ যুগের মতো ভারী হয়ে মনে হচ্ছে। রিনিকে এভাবে পাথরের মতো চুপ থাকতে দেখে লুসি তার হাতটা একটু চেপে ধরে ফার্সি ভাষায় বলল, এভাবে মনমরা হয়ে থেকো না রিনি, তো একটু হাসো না প্লিজ। লুসির এই পাগল অনুরোধে রিনি এক বাধ্য মেয়ের মতোই ঠোঁট প্রসারিত করে হাসল। কিন্তু সেই কৃত্রিম হাসি যেন তার মুখের ফ্যাকাশে ভাবটাকে আরও করুণভাবে ফুটিয়ে তুলল। একসময় যে মেয়েটার রূপের ছায় চারিপাশটা আলো হয়ে থাকতো, আছে সুন্দর চেহারায় অধিকারী মেয়েটা যেন খুব হাঁটি কখানিক অবশিষ্ট আছে। এক মরণবাতের ভেতর থেকে তার সমস্ত রক্ত শুষে নিয়েছে। লুসির সাথে কথা বলার মতোই রিনি টের পেল তার নাকের ভেতরটা আবারও উষ্ণ হয়ে উঠেছে। এক ফোঁটা লাল রক্ত তার ঠোঁটের উপরে গড়িয়ে পড়ার আগেই সে খুব জলদি ওনাটা খুঁড়তে তা মুছে নিল, যেন লুসি কোনোভাবেই দেখতে না পায়। লুসি দেখলে আবার ওর মাদের মতো উতলা হয়ে পড়বে। হয়তো ফ্লাইট বাতিল করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরবে। কিন্তু রিনি আজ আর হাসপাতালে যাওয়ার সময় নেই। তার যে আজ বাড়ি ফিরতেই হবে, অথচ আজ সকাল থেকেই এই রক্তের ধারা যেন আর কোনো বাদ মানছে না। বারবার তার শরীর ভেঙে উপচে পড়ছে। ঘড়ি কাটা যেন আজ বড্ড অলস। সন্ধ্যা ঠিক 6টায় তার ফ্লাইট আকাশে উড়াল দেবে। রিনি হঠাৎ জানালার ওপাশে রানওয়ের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে উঠল, ফ্লাইটটা আকাশে উঠতে আজ বড্ড দেরি করেছে। লুচির মলিন মুখে একটুও হেসে বলল, তুমি বড্ড মজা করতে পারো রিনি, সময় হলেই ফ্লাইট ছাড়বে, একটু ধৈর্য ধরো। রিনি এবার লুচির দিকে মুখ ফেরালো। তার চোখ দুটো নোনা চলে ছলছল করে উঠল। সে অত্যন্ত আর্দ্রকণ্ঠে জিজ্ঞেস করল, লুসি, এই যে আমি চিরকালের মতো চলে যাচ্ছি, তোমার খুব কষ্ট হচ্ছে না? লুসির চোখের কোণটাও এবার ভিজে এলো। সে নিজের কান্না লুকিয়ে রিনির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, কষ্ট তো হচ্ছে, কিন্তু আমি জানি নিজের দেশে ফিরলে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর আমাদের এই নিয়মিত কলে যোগাযোগ হবেই, তাই না? আমি তোমাকে প্রতিদিন কল করব, নিয়ম করে আমার কল ধরবে, বুঝলে? রিনি আর কোনো উত্তর দিল না। রিনি লুসির হাতটা নিজের দুর্বল হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত আর্দ্র কণ্ঠে বলল, লুসি, তুমি না ভীষণ ভালো একটা মেয়ে। লুসি মিষ্টি করে হেসে ফরাসি ভাষায় জানালো, তার চেয়েও তুমি অনেক বেশি ভালো রিনি। রিনির ঠোঁটের কোণে এক স্নান করুর হাসি রেখা ফুটে উঠল। যাক, এই পুরো পৃথিবীতে অন্তত একটা মানুষ তো বললো আমি ভালো। যদিও আমি জানি লুসি, তুমি বড্ড মায়ায় পড়ে এই মিথ্যাটা বললে। আমি একটা শব্দ মিথ্যা বলিনি রিনি। লুসি রিনির হাতটা নিচে 2 হাতের মুঠোয় চেপে ধরে আবেগী কণ্ঠে বলল,
এই পুরো নিজ শহরে আমার আপন বলতে কেউ নেই, তা তো তুমি জানো। মা বাবা তো সে কত বছর আগে আমাকে একা ফেলে মারা গিয়েছেন। তারপর এই একাকিত্বের মাঝে তুমি আমার জীবনে এসেছিলে, ঠিক আমার নিজের একটা বোন হয়ে। বোন শব্দটা কানে আসতেই রিনির অবশ মস্তিষ্কে তড়িৎ প্রবাহের মতো ভেসে উঠল তৃণার মুখটা। কত বছর হয়ে গেল সে তার বোনের মায়ামী মুখটা দেখেনি। রিনি একটা বড় করে শ্বাস নেওয়ার চেষ্টা করে স্নান হেসে বলল, জানো লুসি, দেশে ফিরে আমি সবার আগে ট্রিনাকে শক্ত করে একটু জড়িয়ে ধরবো। আচ্ছা লুসি, ট্রিনা কি আমাকে এত বছর পর হঠাৎ থেকে আমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে উঠবে? লুসি রিনির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, হয়তো উঠবে। আচ্ছা, তুমি কি সবাইকে জানিয়েছ যে তুমি আজ ফিরছো? রিনি সে বলল, না, কাউকে জানায়নি, সবাইকে হঠাৎ করে উপস্থিতি হয়ে সারপ্রাইজ দেব। কথা বলতে বলতে রিনি আচমকা মনে হলো চারিপাশে ঝলমলে আলোটা যেন কেমন ফিকে হয়ে আসছে। তার চোখ দুটো বড় ঝাপসা ঠেকাতে লাগলো। লুসি ঘড়ির দিকে তাকিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি একটু এখানে লক্ষ্মী মেয়ের মতো বসো রিনি। বোর্ডিং পাসের কয়েকটা ফর্ম পূরণ করা বাকি আছে, আমি ওগুলো একটু ডেস্ক থেকে নিয়ে আসছি। লুসি যেই না পেছন ফিরে দুকদম এগিয়েছে, রিনি হঠাৎ এক অজানা আতঙ্কে ধরপড় করে লুসির হাতটা পেছন থেকে শক্ত করে টেনে ধরল, যেন এই হাত ছেড়ে দিলে সে আর কোনোদিন এই পৃথিবীর কাউকে ছুঁতে পারবে না। লুসি থমকে দাঁড়িয়ে পেছনে তাকালো। রিনির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কিছু লাগবে তোমার? পানি খাবে? রিনি আর কথা বলতে পারল না, শক্তি পেল না। সে আস্তে করে লুসির হাতটা ছেড়ে দিল। অত্যন্ত দুর্বলভাবে দুই পাশে মাথা নাড়ল, যার অর্থ না, কিছু লাগবে না, তুমি যাও। লুসি আশ্বস্ত হয়ে ফর্মগুলো আনতে লাউঞ্জের ভিড়ের মাঝে মিলিয়ে গেল। লুসি চলে যেতেই রিনি পুরো শরীরটা যেন অবসরে ভেঙে পড়তে চাইল। তার নাক দিয়ে এবার অবিরাম ধারায় তপ্ত লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো। চোখের সামনে চারিপাশে এয়ারপোর্টের ব্যস্ত কোলাহল, আলোয় রোশনায় সবকিছু ধীরে ধীরে এক ঘন অন্ধকারের চাদরে ঢেকে যেতে লাগলো। সোজা হয়ে বসে থাকার ন্যূনতম ক্ষমতাটুকুও তার অবাধ্য শরীর হারিয়ে ফেলল। রিনি এবার ধীরে লয়ে লাউঞ্জের এই ঠান্ডা মেটালিক ব্রেঞ্চটার ওপরে একপাশে কাত হয়ে শুয়ে পড়ল। চোখের পাতা দুটো এক চরম ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে। বুকের ভেতরটা যেন কেউ একটা মস্ত বড় পাথর দিয়ে চেপে ধরেছে। দম নিতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু এই তীব্র যন্ত্রণার মাঝেও তার ঠোঁটে কোনো এক অদ্ভুত অলৌকিক আনন্দের হাসি ফুটে উঠল। রিনি চোখ বন্ধ করে অবস্থাতেই তীব্রভাবে অনুভব করল তার এই জরাজীর্ণ ব্রেঞ্চটার ঠিক পাশে এসে বিশাল আকৃতির এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো। কিন্তু সেদিকে তার ধ্যান নেই। তার নিস্তব্ধ বন্ধ চোখের পর্দায় এবার একে একে ভেসে উঠতে লাগলো ফেলে আসা দেশের সমস্ত মধুর স্মৃতি। সে তার জীবনের সমস্ত কালো কলঙ্কিত দিনগুলোকে এক ঝটকায় মুছে ফেলে কেবল খুঁজে খুঁজে সুন্দরতম স্মৃতিগুলোকে আঁকড়ে ধরল। তার চোখের সামনে সবার আগে ভেসে উঠল 11 বা 12 বছর বয়সী তূর্ণার সেই ডাগল চোখের নিষ্পাপ মুখটা। রিনির মনে হলো মেয়েটার চেহারা আগের চেয়েও কত বেশি মায়াবী আর সুন্দর হয়েছে। তূর্ণার থেকে বিদায় না নিয়ে আসার কারণে কি সে রিনির উপরে রেগে আছে? চোখের সামনে ভেসে উঠল ওমর হাওলাদার আর ওনার মাথার চুল আর দাড়িগুলো এখন কেমন ধবধবে সাদা হয়ে গেছে। চোখে এক পৃথিবী আক্ষেপ। রিনের অবশরীরটা ফ্রান্সের এই চিরচেনা বিমানবন্দরে পড়ে থাকলেও তার শেষ মুহূর্তে জাগ্রত মস্তিষ্ক যেন ততক্ষণে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বাংলাদেশের মাটিতে ফিরে গিয়েছে। সে দেখতে পেল মেহরাব দেওয়ান আর সেই আগের মতো গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, শুধু ওনার দাড়িগুলো আগের চেয়ে একটু বড় হয়েছে। দূর থেকে স্নিগ্ধ মুখে চিলতে হাসি এগিয়ে এলো রোশনারা বেগম। আর ঠিক তখনই সেই আলো আধারী গোলকদাদা পেরিয়ে রিনির খুব কাছে হেঁটে এলো তূর্ণা। সেই ছোট্ট পিচি মেয়েটা তূর্ণা এসে পরম মমতায় এক মায়া ভরা অলৌকিক কণ্ঠে রিনির রক্তে ভেজা ফ্যাকাশে মুখটা নিচে দুহাতে ছুঁয়ে ডেকে উঠল, আম্মু। দীর্ঘ 3 বছরের তৃষ্ণার্ত চাতকের মতো এই একটি শব্দ শোনার জন্যই যে যেন রিনি বেঁচে ছিল। তার নিকট হয়ে আসা ঠোঁটের কোণে বেয়ে এক স্বর্গ হাসি উপচে পড়ল। সব কষ্ট, সব অপরাধবোধের অবসান ঘটিয়ে এক বুক অতলান্ত খুশিতে এয়ারপোর্টের সেই ঠান্ডা ব্রেঞ্চে শুয়েই চিরকালের মতো হেসে উঠল মেয়েটা। আর সেই হাসির রেশটুকু ঠোঁটে মেখেই ওরার অপেক্ষায় থাকা বিমানের আগেই রিনির আত্মা এক নতুন মুক্ত নীল আকাশে ডানা মেলে দিল। ফর্মগুলো পূরণ করে এক বুক স্বস্তি নিয়ে লাউঞ্জের পিঠ ঠেলে ফিরে এলো লুসি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রিনি তার বহু কাঙ্ক্ষিত ফ্লাইটে উঠবে। লুসি এসে শয্যাশায়ী রিনির ঠিক পাশে দাঁড়ালো। দেখলো রিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ব্রেঞ্চের ওপরে একপাশে কাত হয়ে শুয়ে আছে। লুসি তার হাতের ব্যাগটা একপাশে রেখে মৃদু হেসে ডেকে উঠল, রিনি ওঠো, বোর্ডিং শুরু হয়ে গিয়েছে, এবার না উঠলে ফ্লাইটটা কিন্তু সত্যিই ছেড়ে দেবে। অনেক তো হলো, এবার প্লেনে উঠে বসো, বাংলাদেশে গিয়ে যত ইচ্ছে শান্তির ঘুম ঘুমিও, কেমন? রিনি উঠল না, তার শরীর থেকে ন্যূনতম কোনো সাড়া পাওয়া গেল না। লুসি এবার একটু অবাক হয়ে রিনির কাঁধে হাতে আলতো করে নাড়া দিল। আর সেই সাথে সাথে রিনির নিথর অবশ শরীরটা একপাশে হেলে দুলে উঠল। কোনো প্রাণস্পন্দন নেই, কোনো উষ্ণতা নেই, একেবারে বরফের মতো ঠান্ডা। লুসি মুহূর্তের মতো হতবিহ্বল হয়ে গেল। তার চারিপাশে সমস্ত পৃথিবী যেন এক নিঃশ্বাসে স্তব্ধ হয়ে গেল।
সে কাঁপতে কাঁপতে মেটেতে হাঁটু কেড়ে বসে রিনির হাত দুটো নিচের বুকের মধ্যে চেপে ধরে বারবার ডাকতে লাগলো, কিন্তু রিনি উঠছে না। লুসি এবার বুক ফাটা চিৎকার করে উঠল, হেই রিনি, ওঠো বলছি। রসিকতা বন্ধ করো রিনি, চোখ মেলো, কথা বলো আমার সাথে। তুমি না বলেছিলে দেশে ফিরবে, প্রিয় মানুষদের সারপ্রাইজ দেবে? তবে এত তাড়াতাড়ি আমাদের সবাইকে এভাবে একা ফেলে তুমি কি করে চলে যেতে পারো? ওঠো প্লিজ, আর একটিবার চোখ মেলো। তুমি না বলেছিলে তোর নাকি মন ভরে দেখবে, তোমার বোনকে জড়িয়ে ধরবে, তাহলে এভাবে ঘুমিয়ে আছো কেন? ওঠো প্লিজ, ওঠো। কিন্তু রিনি আর উঠল না। এয়ারপোর্টে সেই বাস্তা কোলাহলময় লাউঞ্জে লুসির এই উন্মাদনা, চিৎকার আর বুক ফাটানো কান্নায় চারিপাশে অনেক মানুষ ছুটে এসে ভিড় জমালো। সিকিউরিটি এবং মেডিকেল টিমের লোকজন ছুটে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রিনি আর কোনোদিন উঠবে না, কোনো দিনও না। তার আর প্রিয় মানুষদের কাছে ফিরে যাওয়া হলো না। নিজের চেনা মাতৃভূমিতে পা রেখে বোন ট্রিনার হাতটা ধরে আকুল হয়ে একটাবার ক্ষমা চাওয়া হলো না তার। আজ সব অপরাধ, সব অভিমান আর দীর্ঘশ্বাসের অবসান ঘটিয়ে তথাকথিত সেই খারাপ মেয়েটা নিজ শহরের সীমানা পেরিয়ে এক নীল গগন আকাশে চিরকালের জন্য ডালা মেরে উড়াল দিল। রিনির মৃত্যুর সংবাদ পেয়ে কি ট্রিনা একটুও কাঁদবে? সব পুরনো ক্ষোভ, সব কথা বলে ট্রিনা কি একটা পারেও আকাশের দিকে তাকিয়ে বলবে, আপু বড্ড ভালোবাসি তোমায়, ফিরে এসো? ট্রিনা কি আজও রিনির মৃতদেহ দেখে অভিমান করে থাকবে? তারা তাকে ফেলে সে বিদেশে চলে গিয়েছিল সেই ভেবে, নাকি বাচ্চাটা শেষবারের মতো আম্মু ডেকে হাউমাউ করে কেঁদে উঠবে? রোশন আর বেগম কি আজও সেই পাশে আছেন, নাকি নিজের নারী ছেড়ে ধরেন মৃতদেহটা দেখে সামান্য কাঁদবেন? মেহরাব দেওয়ান, যিনি রিনির শূন্যতা আর অন্যায়ের মাঝে এক চিলতে পাথর হয়ে বেঁচেছিলেন, তিনি কি এই অভাগী মেয়েটার কাফনবন্দি মৃতদেহটা দেখে নিজের ভেতরের সব গাম্ভীর্য হারিয়ে শিশুর মতো টুকরে কেঁদে উঠবে? ওমর হাওলাদার কি সৎ মেয়ের জন্য কষ্ট পাবেন, কাঁদবেন? চেনা মানচিত্র আর কিছু অনুচ্চারিত কান্নার হাহাকার, যা হয়তো সবগুলো মানুষের জীবনে এক অলিখিত সূক্ষ্মতা হয়ে আজীবন প্রতিধ্বনিত হবে। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার তখন আরও ঘনীভূত। চারিপাশের চেনা পরিবেশটা এক গভীর নিথর নীরবতায় নিমজ্জিত। ঘরের ভেতরে বিছানায় পরম শান্তিতে ঘুমোচ্ছে আরিয়ানার ছোট্ট রোদ্দুর, কিন্তু সেই শান্তির ছোঁয়া স্পষ্ট করতে পারেনি ট্রিনাকে। সে একা নিঃসঙ্গ অবস্থায় বেলকনি কোণে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। তার পরনের শাড়িটি অবাধ্য আঁচলে মাটির সাথে লুটোপুটি খাচ্ছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। আকাশের রূপালি জ্যোৎস্নার আলো এসে পড়েছে তার মুখের ওপরে, আর সেই মায়াবী আলোয় তার চোখের কোণে জমে থাকা জল বিন্দুগুলো হিরের টুকরোর মতো চিকচিক করেছে। টিনা কাঁপতে থাকা দুই হাতের মুঠে শক্ত করে ধরে আছে একটি কাঠের ফটো ফ্রেম। ফ্রেমের ওপাশে বন্দী হয়ে আছে দুটো চেনা মুখ, তার বাবা ওমর হাওলাদার আর বড় বোন রিনি। এই একটিমাত্র ছবি হয়তো রিনির ফ্রান্সের উদ্দেশ্যে দেশ ছাড়া ছিল ঠিক আগের মুহূর্তেই এক আকস্মিক টানে তুলেছিল। দেখতে দেখতে রিনির এই পৃথিবী ত্যাগ করার অন্য আর এক দেশে না ফেরার দেশে চলে যাওয়ার 2 মাস পার হয়ে গেল, কিন্তু সময়ের চাকা ফুরলেও টিনার ভেতরের ক্ষতটা এতটুকু অপশম হয়নি। সে ছবির ভেতরে রিনি সেই চেনা মুখটার উপরে আঙ্গুল বোলাতে লাগলো। তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সে কাছে ফ্রেমটার উপরে। চোখের জলে ঋণের অভাবটা বারবার ঝাপসা হয়ে আসছিল তার। ঠিক 2 মাস আগের সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়তেই টিনার বুকটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। ফ্রান্সের দ্য চার্লস দ্য গোল বিমানবন্দর থেকে লুসি নামের সেই অচেনা মেয়েটি যখন ওমর হাওলাদারের ফোনে কল করে জানায় সে ওনার সৎ মেয়ে ফ্রান্সের মাটিতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তখন মুহূর্তের মতো পুরো পরিবারের এক প্রলয় নেমে এসেছিল। এই আকস্মিক ও নির্মম খবরটা সহ্য করার ক্ষমতা ওনার বৃদ্ধ হৃদযন্ত্রের ছিল না। খবরটা শোনা মাত্রই ওমর হাওলাদার হার্ট অ্যাটাক করেন। কোনো কিছুর ভাবার সময় না দিয়ে ওনাকে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। এদিকে বাবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, অন্যদিকে রিনির সেই কাফনবন্দি দেহের জন্য চাতকের মতো অপেক্ষা ট্রিনার জীবনে যেন সবচেয়ে কঠিন ঝড়ের মুখোমুখি দাঁড়িয়েছিল সেদিন। অবশেষে রিনি দেশে মাটিতে ফিরেছিল ঠিকই, কিন্তু লোহার তৈরি শীতল কফিনে বন্দি হয়ে। কফিনের ঢাকনাটা যখন সরানো হয়েছিল তখন রিনির সেই ফ্যাকাশে অথচ শান্ত মুখটা দেখে কেউ প্রথমে নজর বোলাতেই বুঝতেই পারত না যে প্রাণোচ্ছল মেয়েটা আজ আর নেই। তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই হাসির ঝিলিক রেশটুকুও দেখে মনে হচ্ছিল বিদেশের সমস্ত ক্লান্তি আর মনের সব অপরাধবোধের অবসান ঘটিয়ে রিনি যেন কোনো একটা মায়াবী চিরনিদ্রায় তলিয়ে গিয়েছে। টিনা ছবিটা নিজের বুকের সাথে চেপে ধরে অন্ধকারের মাঝে ফুপিয়ে উঠল, যেন বোনকে সে একসময় মন থেকে ঘৃণা করতে চেয়েছিল। আজ তার এই চিরতরে হারিয়ে যাওয়াই যেন তার জীবনের একটা বড় অংশকে চিরকালের জন্য শূন্য করে দিয়ে গেল। বারান্দায় ঠান্ডা হাওয়া এসে তার চুলগুলোকে ছুঁয়ে যাচ্ছিল,
আর জিনা শুধু এক বুক হাহাকার নিয়ে জ্যোৎস্না ঘেরা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আপু তুমি বড্ড দেরি করে ফিরলে, বড্ড অভিমান নিয়ে চলে গেলে। রিনির ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ফ্রান্সে পা রাখার ঠিক 3 মাস পরেই। এই মরণবাদের ভেতর থেকে তিল তিল করে তার সমস্ত রক্ত শুষে নিয়েছিল, অথচ সে একটিবারের জন্য দেশের কাউকে জানাতে দেয়নি যে সে কতটা অসুস্থ। নিজের ভেতরে সব যন্ত্রণা, সব কষ্ট একা একাই বুকে চেপে রেখেছিল। একমাত্র লুসি ছাড়া এই সত্যের ভাগিদার আর কেউ ছিল না। মেয়েটার মনে কি এতটাই অভিমান জমেছিল যে জীবনের শেষ দিনগুলো নিজের আপন মানুষদের একটুখানি সান্ত্বনা কিংবা একটু ছোঁয়া পাওয়ার প্রয়োজনটুকু সে বোধ করেনি, নাকি তীব্র অপরাধবোধ আর লজ্জায় তাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। 2 মাস আগে সেই দিনটার কথা মনে পড়লে আজও ট্রিনার শরীর শিউরে ওঠে। কফিনটা যখন উঠানে রাখা হয়েছিল তখন ছোট্ট তরুণা রিনি সেই শান্ত নিথর দেহের উপরে আঁচড়ে পড়ে পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল। সে বারবার অবুঝের মতো রিনি গাল দুটো ধরে চাকিয়েছিল, আকুল কণ্ঠে হাজারো বার আম্মু আম্মু বলে ডেকেছিল, কিন্তু রিনি আর ওঠেনি। তার সেই প্রিয় আম্মু ডাক চিরকালের জন্য বাতাসে মিলিয়ে গিয়েছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল রওশনারা বেগমের। রিনির লাশটা দেখে সেই যে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন, পাথর বনে গিয়েছিলেন, আজ 2 মাস পেরিয়ে গেলেও সেই মহিলা আর একটি শব্দ উচ্চারণ করেনি। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন তীব্র মানসিক আঘাতে তিনি প্যারালাইজড হয়ে গিয়েছেন। যে মা সারা জীবন রিনিকে শুধু অবহেলাই করে গেছেন, মেয়ের এই করুণ পরিণতি দেখার পর তার অবচেতন মনে হয়তো এই নির্মম সত্যটা আর নিতে পারেনি। আর মেহরাব দেওয়ান, তিনি সেদিন রিনির লাশটার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়েছিলেন। ওনার সেই পাথরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, যেমনটা নীরব কান্নার ইতিহাস হয়ে আছে। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা তো সেখানেই শেষ হয়নি। রিনি মারা যাওয়ার ঠিক 7 দিন পরে হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে ওমর হাওলাদারও চিরকালের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেন। এরপর দুটো মস্ত বড় শোকের ধাক্কা ট্রিনা এখনও কোনোভাবে সামলে উঠতে পারছে না। বুকের ভেতরটা সবসময় এক গভীর শূন্যতায় টান করে। এই কারণেই ইদানিং তার বেশিরভাগ রাতগুলো কাটে এক নিদ্রাহীন চোখের জলে বারান্দার দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হঠাৎ করে বারান্দায় মৃদু পায়ের শব্দ হলো। আরিয়ান এসে খুব আলতো করে ট্রিনার ঠিক পাশে বসলো। ট্রিনা ঝাপসা চোখে স্বামীর দিকে তাকিয়েও কিছু বলল না, আবার ছবির ফ্রেমটার দিকে চোখ ফিরিয়ে নিল। আরিয়ান পরম মমতায় ট্রিনার খাতে হাত রেখে অত্যন্ত ধীর মায়াবী কণ্ঠে বলল, চলো শ্যামালিনী, অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোবে, ওঠো ওঠো সোনা। স্বামীর এই আদরে ডাকটাই যেন ট্রিনার ভিতরে বাঁধ ভাঙা কান্নার দুয়ার খুলে দিল। সে ছবির ফ্রেমটা বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরে আরিয়ানের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। সবাই আমাকে ছেড়ে কেন চলে যায় আরিয়ান? কেন সবাই এভাবে একা করে দিয়ে চলে যায়? আমার নিজের সেই মা কতগুলো বছর আগে আমাকে এই দুনিয়ায় রেখে চিরদিনের মতো হারিয়ে গেল। তারপর তারপর আমার বোনটা এত অভিমান বুকে নিয়ে এই সুন্দর পৃথিবীতে ত্যাগ করলো। আমার আপু ছিল এই পৃথিবীর আমার শেষ আশ্রয়, শেষ ভরসা, সেও আমাদের সবাইকে ছেড়ে হারিয়ে গেল। কেন হয় আমার সাথে এমন? কেন আল্লাহ আমার কপালে এত শূন্যতা লিখে দিলেন? কেন? বলতে বলতে ট্রিনা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে তীব্র কান্নায় ভেঙে পড়ল। তার পুরো শরীরটা তখনও অপূর্ণতার এক গভীর কাম্পনিতে কাঁপছে। আরিয়ান কোনো কথা বাড়াল না। সে ট্রিনাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিয়ে পরম শান্তিতে জড়িয়ে ধরল। তার নিজের চোখ দুটো তখন ভিজে উঠেছে। এক মুহূর্তে স্ত্রীকে কী বলে সান্ত্বনা দেবে, কোনো মন্ত্রে তারা এই বুকহারা বাক্যহারা হাহাকার হারা শান্ত করবে, তা আরিয়ান নিজেও বুঝতে পারলে উঠল না। সে শুধু ট্রিনার মাথায় নিচের চিবুক ঠেকিয়ে তাকে বুকের ভেতরে আরও একটু আড়াল করে এক অলিখিত প্রতিক্রিয়ার চোখ বন্ধ করে নিল। পৃথিবীর সবাই চলে গেলেও এই বুকে তার শ্যামালিনীর আশ্রয় কোনো দিনও ফুরবে না। হাওলাদার বাড়ির সদর দরজার সামনে এসে একটি মৃদু শব্দ করে থামল মেহরাব দেওয়ানের কালো রঙের গাড়িটা। গাড়িটা থামতে পেছনে দরজা খুলে নেমে এলো নীল আর সাদা রঙের স্কুল ড্রেস পরা তরুণা। তার কাঁধে তখনও ঝুলছে স্কুলের ভারী ব্যাগটা। সে বাড়ির ভেতরে না গিয়ে সোজা ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে। সেখানে সবুজে ঘেরা ছায়া শীতল পরিবেশের মাঝে একদম পাশাপাশি নতুন দুটো কবর মাথা তুলে আছে। কবর দুটোর চারিপাশটা বেশ যত্ন করে বাঁধানো। তার মধ্যে একটি কবরের শ্বেতপাথরের ফলকের ওপরে স্পষ্ট করে খোদাই করে লেখা হয়েছে, রিনি হাওলাদার, বয়স 24 বছর, পিতা মরহুম ওমর হাওলাদার। টিনা খুব ধীর ও শান্ত পায়ে এগিয়ে গিয়ে রিনি সে চিরনিদ্রায় শায়িত কবরটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের স্কুল ড্রেসে তোয়াক্কা না করে হাঁটু ভেঙে কবরের পাশে বসে সবুজ ঘাসের উপরে বসে পড়ল। গত 2 মাস ধরে এটা এই টুর্নার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহে অন্তত 1বার সে এখানে আসবেই। আর এখানে এলেই টুর্না যেন এক অন্য মানুষ হয়ে যায়। সে কবরে মাটির দিকে তাকিয়ে তার স্কুলে কী হলো, কী বললো, সব বিষয়ে এক নাগাড়ে আলাপ করতে থাকে। তার মনের গভীর বিশ্বাস
তার আম্মু মাটির নিচে শুয়ে শুয়ে ওনার এই ছোট্ট রাজকন্যার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছে। তূর্ণা আজও ঘাসের উপরে দু হাতে রেখে কবরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। তার মিষ্টি ফর্সা মুখে এক চিলতে মায়াবী হাসি ঝুলিয়ে বলল, জানো আম্মু, আজ না স্কুলে পড়া দেওয়ার সময় আমি একটু অন্যমনস্ক ছিলাম। ওই যে সেদিন নতুন একজন ম্যাম জয়েন করেছিলেন না, ওনার নামটাও রিনি। মিস রিনি যখন ক্লাসে রোল কল করেছিল, আমার শুধু তোমার কথাই মনে পড়েছিল। আর এই অন্যমনস্ক থাকার অপরাধে এই নতুন ম্যামটা আজ আমাকে পরপর দুটো স্কিল দিয়ে হাতে আঘাত করেছিল। জানো আম্মু, ওই ম্যামটার নামটাই শুধু তোমার সাথে মিলে, কিন্তু ওনার মনটা ভালো না। তুমি হলে কি আমাকে কখনো স্কেল দিয়ে এভাবে মারতে পারতে বলো আম্মু? তরুণা একটু থামলো, হয়তো সেই মাটির নিচে কোনো উত্তরের অপেক্ষা করছিল। উত্তর না পেয়ে সে চট করে নিচের স্কুলের পিট ব্যাগটা সামনে টেনে আনলো। চেনটা খুলে ভেতর থেকে একটা আস্ত কিটক্যাট চকলেটের প্যাকেট বের করে আনলো। রিনি কবরের ফলকটার ওপর দিকে তাকিয়ে বলল, তুমি না এই চকলেট ভীষণ পছন্দ করতে আম্মু, আজ খাবে আমার সাথে? দাঁড়াও, আমি প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি। বলে তরুণা চকলেটের ওপরের রাংটা প্যাকেটটা ছড়িয়ে নিল। তারপর একটা টুকরো কবরের মাটির সাথে খুব করে এগিয়ে ধরে ফিসফিস করে বলল, এই নাও, খাও আম্মু। বেশ কয়েক সেকেন্ড এক হাতে ওভাবেই সুন্নত করে ধরে রাখলো। তার অবুঝ নিষ্পাপ মন ততক্ষণে ধরে নিয়েছে যে ওপাশ থেকে অদৃশ্য কোনো হাত এসে চকলেটটা স্বাদ গ্রহণ করে নিয়েছে। তরুণা নিজের তৃপ্তির জন্য চকলেটটা একটা ছোট্ট কামড় দিল। তারপর চিবোতে চিবোতে আবার বলল, জানো মা, আজ না ক্লাসের ওই যে মেয়েটা সেকেন্ড হয়েছে, ও আবারও আমার সাথে অনেক খুব পচা ব্যবহার করেছে। ও আজ টিফিনের সময় সবার সামনে এসে বলে, তোর মা কোথায়? তোর না, তোর মা কি তোকে ভালোবাসে না যে তোকে স্কুলে নিতে আসে না? অথচ আম্মু, ও কিন্তু খুব ভালো করেই জানে যে আমার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই। তবুও ও আমাকে কষ্ট দেওয়ার জন্য বারবার জিজ্ঞেস করে আমার মা কোথায়। আজ যখন ও কথাটা বললো না মা, ওকে কোনো জবাব দিতে পারিনি। আমার কেমন যেন চারপাশটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল। বলতে বলতে তন্নার গলার স্বরটা বুঝে এলো। ততক্ষণ ধরে মুখে জোর করে ফুটিয়ে রাখা সেই এক চিলতে হাসিটা নিমিষে মিলিয়ে গেল। তার ডাগর ডাগর চোখ দুটো নোনা জলে ভরে উঠল। আর পর মুহূর্তে গাল বেয়ে কয়েক ফোঁটা জল টপ টপ করে ঝরে পড়ল কবরের ওই সবুজ ঘাসগুলোর ওপরে। আকাশের বুক জুড়ে মেঘেরা গভীর আওয়াজে গর্জন করে উঠল। চারিপাশে কেমন যেন অন্ধকার হয়ে আছে। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে গাড়িতে হেলান দিয়ে তন্নার প্রতিটি কথা শুনছিল মেহরাব দেওয়ান। মেয়ের এই অবুঝ আকুতি ওনার ভেতরের শক্ত পুরুষ মানুষটাকে এক নিমিষে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ওনার চোখ বেয়ে বারবার নোনাজল গড়িয়ে পড়ছিল। আকাশের অবস্থা ক্রমশ বেগতিক দেখে মেহরাব দেওয়ান চোখের জল মুছে ধীর পায়ে এগিয়ে এলেন তূর্ণার কাঁধে একটা হাত রেখে অত্যন্ত নরম গলায় বললেন, চলো তূর্ণা, এবার উঠতে হবে মা। আকাশের অবস্থা ভালো না, এখনই মস্ত বড় বৃষ্টি নামবে। তূর্ণা কবরে মাটির দিকে তাকিয়ে দুই পাশে মাথা নেড়ে বলল, আর একটু থাকি পাপা প্লিজ। তুমি দেখো না, আমি এত কথা বলছি অথচ আম্মু একটা কথাও বলছে না। আম্মু মনে হয় আমাদের উপরে বড্ড রাগ করেছে। বাবা, তুমি একবার আম্মুকে সরি বলে দাও না। তুমি বললে আম্মু নিশ্চয়ই রাগ ভেঙে কথা বলবে। মেহরাব দেওয়ান আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি তরুণার পাশে ভেজা ঘাসের উপরে হাঁটু গেড়ে বসলেন। রিনির শ্বেতপাথরের ফলকটার দিকে তাকিয়ে অত্যন্ত রুদ্ধ ধীর কণ্ঠে বলে উঠলেন, এভাবে আমাদের সবাইকে একা ফেলে এত বড় শাস্তি দিয়ে না গেলেও তো পারতেন রিনি। ওনার চোখ বেয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়ল রিনি কবরের ওপরে। ওনার কণ্ঠরোধ হয়ে এলো। বুকের ভেতরটা এত ভারী হয়ে উঠল যে এরপর আর একটি শব্দ ওনার মুখ দিয়ে বের হলো না। ঠিক তখনই মেঘ ভেঙে ঝলমলিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মেহরাব দেওয়ান কোনো মতে নিজেকে সামনে নিয়ে তুন্নার হাতটা শক্ত করে ধরে বললেন, চলো সোনা, খুব বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ির গাড়িতে ফিরতে হবে, চলো। কিন্তু তূর্ণা এবার মেহরাব দেওয়ানের হাত ধরে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। সে রিনির ভেজা কবরের উপরে ডুকরে কেঁদে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। নিজের ছোট্ট দুটো হাত দিয়ে পুরো কবরটাকে শক্ত করে চাপটে ধরে সে চিৎকার করে বলে উঠল, বাবা দেখো, কত বৃষ্টি হচ্ছে। আমার আম্মু তো একা একা এখানে পুরো ভিজে যাবে। আমি যাব না পাপা, আমি আম্মুকে এখানে একা রেখে একা এখানে একটু থাকি না। বৃষ্টিটা একটু কমলেই চলে যাব। এভাবে ভিজলে তো আমার আম্মুর খুব ঠান্ডা লেগে যাবে পাপা। আমি আম্মুকে ছেড়ে কোথাও যাব না, কিছুতেই যাব না। মেহরাব দেওয়ান চোখ দুটো আবার জলে ভেসে গেল। বৃষ্টির জল আর চোখের জল একাকার হয়ে ওনার গাল বেয়ে পড়তে লাগলো। তিনি তূর্ণাকে কবর থেকে টেনে তুলে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। ওনার অবুঝ মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনা মা আমার, চলো লক্ষ্মীটি, পরে আবার আবার আসবো আমরা, আম্মুকে আবার দেখা যাবে। তুমি এভাবে বৃষ্টিতে ভিজলে যে ভীষণ অসুস্থ হয়ে পড়বে সোনা। আর তুমি অসুস্থ হলে কিন্তু তোমার এই আম্মু তোমার উপরে খুব বকবে, তোমার উপরে মস্ত বড় অভিমান করবে।
বাবার মুখে আম্মু রাগ করবে কথাটা শুনে তরুণা ওনার বুকের ভেতর থেকে মুখটা তুলে তাকালো। তার চোখ দুটো তখনও অশ্রু সচল। সে মলিন মুখে জিজ্ঞেস করলো, আমি ভিজলে আম্মু সত্যি রাগ করবে বাবা? মেহরাব দেওয়ান মেয়ের কপালে একটা চুমু খেয়ে আলতো করে মাথা নেড়ে বলল, রাগ করবে। আম্মু রাগ করার কথা শুনে তরুণা আর কোনো বাধা দিল না। সে নিষ্পৃহের মতো বাবার হাত ধরে উঠে দাঁড়ালো। মেহরাব দেওয়ান তরুণাকে আগলে ধরে নিয়ে গিয়ে সাবধানে গাড়ির পেছনে সিটে বসিয়ে দিলেন। জানালার কাছ পেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়েছে। চাকার নিচে বৃষ্টির পানি ছড়িয়ে ছিটিয়ে ধীরে ধীরে হাওলাতার বাড়ির চত্বর ছড়িয়ে চেনা রাস্তার দিকে চলতে শুরু করলো। তরুণা গাড়ির ভেতরে কাজ ছড়িয়ে পেছনের দিকে মুখ ফিরিয়ে হাত নাড়তে লাগলো। ঝাপসা বৃষ্টির অবছায়ের মাঝে তরুণার নিষ্পাপ মন হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখতে পেল। সে স্পষ্ট দেখল কবরের পাশে রিনি দাঁড়িয়ে আছে। রিনির মুখে কোনো ক্লান্তি নেই, কোনো অসুখ নেই। রিনিও তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসছে আর পরম মমতায় হাত নাড়িয়ে ওনার ছোট্ট রাজকন্যাকে বিদায় জানাচ্ছে। তরুণার ঠোঁটের কোণে এতক্ষণে এক টুকরো হাসি, শান্তির হাসি ফুটে উঠল। সে হাত নাড়াতেই থাকলো যতক্ষণ না রিনির সেই মায়াবী অবয়বটা বৃষ্টির কুয়াশায় পুরোপুরি মিলিয়ে গেল। মির্জাবাড়ির সুপরিসর ড্রয়িং রুমে তখন ভরপুর পারিবারিক আড্ডায় আসর বসেছে। আড্ডার চেনা হাসি রোল পুরো ঘরটা মুখরিত। মিতু আর রোহানের বিয়ের এতগুলো বছর কেটে গেলেও আজ তাদের কোনো সন্তান হয়নি। তবে এই নিয়ে মিতুর মনে যে তীব্র আফসোস আর আক্ষেপ ছিল, সময়ের সাথে সাথে তো সেটা যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। এখন আর সে এসব নিয়ে আগের মতো মন খারাপ করে বসে থাকে না। থাকবেই বা কেন, রোদেশি একাই তো পুরো মির্জাবাড়ি নিজের চঞ্চলতায় সারাদিন মাতিয়ে রাখে। ড্রয়িং রুমের নরম সোফায় আদনানের গা ঘেঁষে বসে খুব গম্ভীর মুখে কি যেন আলোচনা করছে ছোট্ট রোদসী। সে আদনানকে মিষ্টি গলায় আদু চাচ্চু বলে ডাকে। এই অদ্ভুত সুন্দর আর আদুরে ডাকটা তাকে আর কেউ নয়, স্বয়ং নৌশি শিখিয়েছে। হঠাৎ রোদসী আদনানের শার্টের হাঁটাটা টেনে ধরে আবদারের সুরে বলল, আদু চাচ্চু, আমাকে একটু গল্প শোনাবে? এতটা সুন্দর গল্প বলো না। আদনান কিছুটা সময় গম্ভীর হওয়ার ভান করে বলল। তারপর রোদসীর দিকে তাকিয়ে চোখ টিপে অত্যন্ত রসিয়ে রসিয়ে বলতে শুরু করলো, শোনো তবে রোদসোনা, এক দেশে ছিল এক মস্ত বড় কালনাগিনী। সেই কালনাগিনী দেখতে ছিল ভীষণ সুন্দর, একদম পরীর মতো। কিন্তু ওই যে বলে না, রূপ থাকলে কি হবে, ভেতরে বিষ তো আর সহজে যাবে না। ওরে বাবা, সে কি বিষাক্ত সাপের মতো সবসময় ফুসফুস করতেই থাকতো। কথায় কথায় নিজের বেচারা স্বামীকে বিছানা থেকে লাথি মেরে নিচে ফেলে দিত। তো একদিন হলো কি, আদনানের মুখের কথা আর শেষ হলো না। ঠিক তখনই পরের ড্রয়িং রুমের মুহূর্তেই অন্য একটা প্রান্ত থেকে সোফার কুশন তীব্র গতিতে ছুটে এসে সরাসরি আদনানের মুখের উপরে আছড়ে পড়ল। আদনান মুখ থেকে বালিশটা সরিয়ে দেখল সামনে নৌচি দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে, দাঁতে দাঁত চেপে একবারে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। ওই সেই রণচণ্ডী রূপ দেখে পাশে বসা ছোট্ট রোদসী কিলকিল করে হাসতে লাগলো। আদনান নিজের চুলগুলো ঠিক করতে করতে নৌচির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিরে রাক্ষসী, এই বালিশটা এভাবে ছুঁড়ে মারলি কেন আমার সুন্দর মুখটায়? মারবো না তো কি করব? আমার নামে এই ড্রয়িং রুমে বসে এসব কি আজেবাজে গল্প বলা হচ্ছিল শুনি? নৌশি চোখ বড় বড় করে তর্জনী উঁচিয়ে বলল। আদনান ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে রোদসীর দিকে তাকালো। তারপর বলল, রোদসোনা, আমার এখানে কাকে নিয়ে গল্প করছিলাম বলো তো? রোদসী দুই হাত তুলে শ্বাসচন্দে বলল, কাল নাকিনীকে নিয়ে। তার মানে কি বুঝলে ম্যাম? আদনান নৌশির দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলল। আর বলা মাত্রই আদনান আর রোদসী দুজন মিলে একে অপরের হাতের তালুতে হাইফাই দিয়ে হাই হাই করে একজোটে হেসে উঠল। নৌশি এবার চরম রেগে গিয়ে আদনানকে সাহায্য করার জন্য এদিক ওদিকে তাকিয়ে কি যেন একটা খুঁজতে লাগলো। ফপির সেই মারকুটের চাহনি দেখে রোদসী সোফার উপরে দাঁড়িয়ে দুই হাত নেড়ে চিৎকার করে উঠল, নাথান পুপি খেপে গিয়েছে, পালাও আদু চাচ্চু, তক্ষুনি পালাও। রোদসীর এই ওয়ার্নিং শোনা মাত্রই আদনান এক লাফে সোফা থেকে মেঝেতে নামলো। ততক্ষণে নৌশি নিচের পায়ের চটি জুতোটা খুলে হাতে তুলে নিয়েছে। ব্যাস, জুতো হাতে নৌশি আর আগে আগে প্রাণ ভয়ে আদনান দুজন মিলে পুরো ড্রয়িং রুম জুড়ে গেল দৌড়াদৌড়ি শুরু হয়ে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে আদনানের সামনে যাকে পেয়েছে এক ঝটকায় লাফ দিয়ে সরাসরি তার কোলে উঠে গেল। ড্রয়িং রুমে সবাই স্তব্ধ, মুহূর্তের জন্য একদম অবাক, স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওনাদের দিকে। নৌশির হাতের জুতো উচালো, দৌড়ানোটা আচমকায় থেমে গেল, কারণ আদনান যার কোলে লাফ দিয়ে উঠেছে সে আর কেউ নয়, সরাসরি নির্জন। ঠিক তখনই নির্জন আর নৌসার ড্রয়িং রুমে প্রবেশ করেছিল। আর ঠিক সেই মক্ষম সময়ে আদনান এই কাণ্ডটা ঘটিয়ে বসল। আদনান পরিস্থিতি বেগতিক দেখে নির্জনের কোল থেকে এক লাফে মেঝেতে নেমে নিজের শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। নির্জন কপালে ভাঁজ ফেলে আদনানের কানটা চেপে ধরে টান দিয়ে বলল, পড়াশোনা শেষ করে এখন দিব্যি একটা চাকরি করছিস, বড় হয়েছিস, তাও কি তোর এই ভণ্ডামি আর বাচ্চামি ছাড়বি না আদনান? আদনান কানের ব্যথায় একটু করে উঠল, নিজের স্বভাবসুলভ বাঁকা হেসে বলল,
সব কিছু ছেড়ে দিতে পারি ভাইয়া, তবে এই এক জীবনে ভণ্ডামি আমি ছাড়তে পারবো না। ভণ্ডামি জিনিসগুলো আমার রক্তে মিশে গেছে, বুঝলে? এদিকে নুসরাত এগিয়ে এসে নৌশির কানটা আলতো করে টেনে ধরে হেসে বলল, আর তুই সব দুষ্টুমি রেখে এবার একটু নিজের সংসারে মন দে তো দেখি। নৌশি আর এক মুহূর্ত রাগ ধরে রাখতে পারল না। সে জুতোটা মেঝেতে ফেলে দিয়ে নুসরাতকে আদরে শক্ত করে জড়িয়ে ধরল। নুসরাত এবার সন্তান সম্ভবা ওনার পেটটা বেশ খানিকটা বড় হয়ে নৌশি নুসরাতের পেটের দিকে তাকিয়ে কৌতূহল চোখে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, তোমার পেটের এই পিচিটা আঙ্গাটা কবে নাগাদ এই দুনিয়ায় আসবে বলো তো? আমার তো আর তর সইছে না। নুসরাত নৌশির কপালে একটু টোকা দিয়ে হেসে বলল, দেরি আছে এখনো, অত তাড়াহুড়ো করতে হবে না। নির্জন আর নুসরাত এরপর ড্রয়িং রুমের সবার সাথে একে একে হাসি মুখে কৌশল বিনিময় করলো। এতক্ষণ পর আরিয়ান এসে ড্রয়িং রুমের সোফায় একটু ক্লান্ত হয়ে বসলো। সে চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো টিনা আর মিতু ওরা রান্নাঘরে রাতের খাবারের দিকে তদারকি করছে। ঠিক তখনই রান্নাঘর থেকে টিনার কড়া কণ্ঠস্বর ভেসে এলো, রোদ্দুরের কপালে আজ শনি আছে, সকাল থেকে মেয়েটা কিচ্ছু মুখে দেয়নি, সারাদিন শুধু দুষ্টুমি করা। পাশে দাঁড়িয়ে মৃদু মৃদু হেসে আদুরে গলায় বলল, বকো না তো টিনা, ছোট বাচ্চা, ও একটু পরে খেয়ে নেবে। আসো তো সোনা, আমি নিচে তোমাকে খাইয়ে দিচ্ছি। টিনা রান্নাঘর থেকে খুন্তি হাতে একটু রেগে মেগে মুখ বাড়িয়ে বলল, তোমাদের সবার এই অতিরিক্ত আদরে আদরে রতু দিন দিন আবারও বাদর হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, কোনো প্রহরের শান্তিতে থাকছে না। মায়ের এই কড়া শাসন আর বকুনি শুনে ছোট্ট রত্তুর আর দাঁড়িয়ে থাকা নিরাপদ মনে করল না। সে গুটি গুটি পায়ে আরিয়ানের কাছে গিয়ে সোজা কোলে উঠে বসলো। তারপর আরিয়ানের সাথে গলাটা ধরে গম্ভীর মুখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, পাপা, আম্মু কি তোমার ততবউ? দেখেছো আমাকে সকাল বিকাল কিভাবে বকে? শুধু আমাকে নয়, মাতে মাতে তো দেখি তোমাতেও কেমন বকে। রুদ্রের এই পাকা পাকা কথা আর নিষ্পাপ মুখের প্রশ্ন শুনে ড্রয়িং রুমে উপস্থিত নির্জন, নুসরাত, আদনান থেকে শুরু করে প্রত্যেকে একযোগে হো হো করে হেসে ওঠে। আরিয়ান এবার রৌদ্রের চুলে হাত বুলিয়ে দিতে দিতে একটু মলিন হেসে বলল, আসলে কি হয়েছে জানো রত্তুর, তোমার আম্মুর পাপা একরকম বড় বোন তার সবাই না খুব অল্প সময়ের মধ্যে হারিয়ে গেছে। তাই প্রিয় মানুষগুলো হারানোর শোকে কষ্টে তোমার আম্মুর মেজাজটাই সবসময় একটু খিটখিটে শোনা। রোদ্দুরের বাবার কথা শুনে নিজের বড় বড় চোখ দুটো গোল গোল করে জিজ্ঞেস করো, আম্মু কি কাঁদে বাবা? বড্ড কাঁদে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল। রোদুসি এবার খুব ভাবুক আর গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, আচ্ছা তাই বুঝি। এরই মাঝে মিতু প্লেটকে করে রোদুসির জন্য গরম গরম খাবার নিয়ে ড্রয়িং রুমে আসলো। মিতু আর রোহানের কোনো সন্তান না হলেও মিতু যেন এই রোদুসিকে নিজের গর্ভজাত সন্তানের মতোই মনে করে। রোদুসির সামান্য কিছু হলে, একটা আঁচড় লাগলে সবার আগে মিতুই উন্মাদের মতো উতলা হয়ে পড়ে। আর তাদের ঠিক পাশেই মিহু আর লিলি, দুই পোষা বিড়াল, পরম আনন্দে খুনসুটি করে বেড়ায়। মিহু তো এখনও সেই আগের মতোই টিনা নেউটে হয়ে আছে, সারাক্ষণ ছাদের মতো টিনার পিছু পিছু ঘুরে সে। আরিয়ান নিয়ে জেলাসি করতে বলে না। রান্না করে কাজ শেষ করে তাদের পাশে এসে এবার টিনাও বসলো। সবাই মিলে বেশ চমৎকার এক আড্ডায় আসর জমিয়েছে। ঠিক তখনই আরিয়ান সবার দিকে তাকিয়ে হঠাৎ এক চিলতে হেসে বলে উঠল, শোনো সবাই, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের কথা শুনে আদনান, নৌচে থেকে শুরু করে সবাই কৌতূহল হয়ে একসাথে বলে উঠল, কি সারপ্রাইজ ভাইয়া, বলো না কি রকম? আরিয়ান টিনার দিকে একবার তাকিয়ে বলল, আমি প্ল্যান করেছি আগামী সপ্তাহে আমরা সকলে মিলে একসাথে পাহাড় দেখতে যাব। অনেকদিন তো হলো সবাই একসাথে কোথাও ঘুরে আসা যাক। পাহাড় ভ্রমণের কথা শুনে ড্রয়িং রুমের সবাই এক নিমেষে খুশিতে আত্মহারা হয়ে গেল। কিন্তু সবার মাঝে সেই আনন্দের টিনা একটু নিচু স্বরে বলল, তোমরা সবাই মিলে ঘুরে এসো, আমি না হয় অন্য এক সময় যাব। এই মুহূর্তে আমার ঠিক ভালো লাগছে না। টিনার এই একটা কথায় ড্রয়িং রুমের চেনা আনন্দের আবহাওয়াটা ধপ করে নিভে গেল। সবার মুখের হাসি মিলিয়ে এক মুহূর্তের মধ্যে মুড অফ হয়ে গেল। টিনা এখনও তার বড় বোন রিনি আর বাবা ওমর হাওলাদারকে হারানোর সেই গভীর শোক ও মন থেকে কষ্ট পুরোপুরি ভুলতে পারেনি। তাই কোনো উৎসব বা ভ্রমণটাকে টানে না। সবার মলিন মুখের অবস্থা দেখে টিনা একটু অপ্রস্তুত হয়ে বলল, এ কি, সবার মুখের অবস্থা এমন হয়ে গেল কেন? তোমরা সকলে ঘুরে আসো না প্লিজ, আমি না হয় অন্য কোনো এক সময় সুযোগ বুঝে যাব। ঠিক তখনই রতুষি গুটি গুটি পায়ে এগিয়ে এসে টিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজে মাপি গলায় বলল, চলো না আম্মু, সবাই তো যাবে আমরা। আনি তখনও বলল, পাহাড়ে নাকি সেখানে যেখানে মানুষ প্রকৃতির কাজ সারে, পেট পরিষ্কার করে, ওই বড় বড় পাহাড়ের আড়ালে নাকি বাথরুম করতে খুব মজা। রোদসির মুখে পাহাড়ের এমন অদ্ভুত লজ্জাজনক বর্ণনা শুনে ড্রয়িং রুমের সবাই এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপরেই সবার তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল আদনানের ওপরে। আদনান পরিস্থিতি বেগতিক দেখে লজ্জায় লাল হয়ে রোদসিকে নিজের দিকে টেনে নিয়ে মুখ চেপে ফিসফিস করে বলল, হায়রে আমার কপাল, তুই সবার সামনে এইভাবে আমার মান ইজ্জতের ফালুতা করতে পারলি রোদ সোনা। নৌশি
এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে কোমর বেঁধে বলল, দেখলে দেখলে তোমরা, এই কারণেই আমি আদর বাচ্চার ওপরে সারাক্ষণ এত রাগ হয়। আমাদের এতটুকু নিষ্পাপ রচ্ছুনাকে ও কিভাবে পাহাড়ের বর্ণনা দিয়েছে দেখেছ? ও নিজে একটা আস্ত গয়ার। এই পাহাড়ের সৌন্দর্য বাদ দিয়ে ও বাথরুমের গল্প শোনায়। আদনান আর নৌশির এই চিরচেনা কাণ্ড থেকে ড্রয়িং রুমের বাকিরা হাসবে না কাঁদবে তা যেন ভেবেই পাচ্ছিল না। হাসির একটা হালকা হাওয়াই আবার পুরো ঘরে বইতে শুরু করেছে। সবাই যখন শান্ত হলো, আরিয়ান এবার টিনা খুব কাছে এসে বসলো। অত্যন্ত মায়াবী ও মৃদুস্বরে বলল, চলো না টিনা, সবাই মিলে যাওয়া যাক এবারে। তোমাকে সাথে নিয়ে মেঘে ঢাকা পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটার বড় শখ আমার। তোমার মনটাও একটু ভালো হবে। স্বামীর চোখে এই গভীর ভালোবাসার আকুলতার দিকে টিনা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সবার স্নানমুখের দিকে তাকিয়ে নিচের ভেতরের কষ্টটাকে একটু আড়াল করে মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে চলো, তোমরা যখন এত করে বলছো আমি যাব। টিনার মুখ থেকে এই হ্যাঁ সূচক শব্দটা শোনার সাথে সাথেই পুরো ড্রয়িং রুমে সবাই একসাথে হৈ হৈ করে মেতে উঠল। আদনান আর রোদসী তো খুশিতে সোফাতে ওপরই নাচতে শুরু করে দিল। পরপর ঘটে যাওয়া শোকের অক্লান্ত কালো মেঘে কেটিয়ে মির্জা পরিবার যেন এবার এক ফালি সোনালি রোদ্দুরে এসে উকি দিল। প্রকৃতির ক্যানভাসে যেন কোনো একটা অপার্থিব মায়ের কারিগর দুই পাশে আকাশ ছোঁয়া অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুগম্ভীর সবুজে পাহাড়ের শাড়ি, পাহাড়ের সেই গাঢ় সবুজের চাদর ছুঁয়ে ওপরে বিছিয়ে আছে এক চিলতে মেঘ। শান্ত নীল প্রকৃতি, নীল আকাশে সবুজের এই যে মিতালি, তা যেন হলিউড ও বলিউডের যে কোনো কাল্পনিক সিনেমার দৃশ্যকেও অনায়াসে হার মানায়। সৃষ্টিকর্তা যেন পরম যত্নে এক উপত্যকাকে কে সাজিয়েছে। পাহাড়ের বুক চিরে সর্পিল গতিতে এঁকে বেঁকে চলে গিয়েছে মসৃণ পিচঢালা পথ। সে পথের দুই পাশে চোখ জুড়ে সেই সবুজ মেলা বসেছে রঙের উৎসবে। বনলতা আর সুবিন্যস্ত গাছের ডালে ডালে ফুটে আছেন নাম না জানা হাজারো লাল, হলুদ আর বেগুনি ফুলের পাহাড়। পাহাড়ি হাওয়া যখন সেই ফুল ছুঁয়ে বয়ে যায়, তখন পুরো উপত্যকায় যেন এক মাদকতাময় সুবাস ছড়িয়ে পড়ে। আরিয়ান হঠাৎ গাড়ি থামিয়ে বলল, গাড়ি থেমে গেল। একে একে সবাই বাস থেকে নেমে গেল। বাড়ির চারজোটির সবাই এসেছে, তবে এই পাহাড়ের বয়স্করা কেউ আসেনি। সকলে মুগ্ধ প্রকৃতির এত সুন্দর রূপ দেখে রুদুষী তার পাপার হাত ধরে আছে বারবার জিজ্ঞেস করছে, এটা কি সেটা কি? নুসরাত নির্জন হাত ধরে হাঁটছে। রোহান মিতু সকলের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস ভাষা। আর অন্যদিকে আদনান আর নৌশি, ওরা দুজন রাস্তার পাশে এটা ওটা দেখে একেবারে একদম বাতুরের মতো লাফাচ্ছে। কখনো সুন্দর কোনো পাহাড়ের পথ দেখে আদনান নৌশিকে দেখাচ্ছে, তো পর মুহূর্তেই আবার আবার কোনো একটা সামান্য বিষয়ে দুজনের মাঝে দরুনধাম ঝগড়া লেগে যাচ্ছে। তাদের এই মিষ্টি আর চিরচেনা খুনসুটি দেখে পুরো ট্যুরটাই যেন বাকি সবার কাছে আরও বেশি প্রাণবন্ত আর সুন্দর হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ আদনানের চোখ গেল পাহাড়ের ঢালে ফোটা একটা অদ্ভুত সুন্দর বনু ফুলের দিকে। ফুলগুলোর গঠন বেশ চমৎকার। একটি বড় চওড়া পাতার আবরণের ঠিক ভেতরে থেকে মোচড়া বা একটা লাঠির মতো পুংকেশরে সোজা হয়ে বেরিয়ে এসেছে। ফুলগুলো দেখতে একদম গাঢ় হলুদ রঙে, পাহাড়ি প্রকৃতির মাঝে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। সৌন্দর্যপ্রেমী আদনান আর এক মুহূর্ত দেরি করলো না। নৌশিকে ইমপ্রেস করার জন্য সে রাস্তার পাশ থেকে কসরত করে সেই হলুদ ফুলটা টেনে তুলে নিল। তারপর বেশ একটা বীরত্বের ভাব নিয়ে এসে দাঁড়ালো নৌশির ঠিক সামনে। আদনানের হাতে ওই রকম সুন্দর একটা পাহাড়ি ফুল দেখে নৌশির ফর্সা মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। ঠিক তখনই আদনান হিরোদের মতো এক হাঁটু গেড়ে মাটির উপরে বসে পড়ল। ফুলটা নৌশির দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত নাটকীয় কণ্ঠে বলে উঠল, প্রিয় নাতান বউ আমার, এই অদমের হাতে বনফুলটা গ্রহণ করে আমাকে ধন্য করুন। নৌশিতা তখন আনন্দে একদম আত্মহারা। সে আদনানের এই রোমান্টিক রূপ দেখে গলে জল হয়ে হাত বাড়িয়ে ফুলটা যেই না নিতে যাবে, ঠিক তখনই দূর থেকে মিতু ওনাদের দিকে তাকে চিৎকার করে বলে উঠল, নৌশি হাত দিও না, ওটা বুনো কচু গাছের ফুল। হাত দিলেই কিন্তু সারা শরীর চুলকানিতে আরম্ভ হয়ে যাবে। মৃদুর মুখ থেকে কচু ফুল আর চুলকানি শব্দটা শোনা মাত্রই আদনানের ভেতরে সমস্ত রোমান্স এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে গরম ছ্যাঁকা খাওয়ার মতো হাতের ফুলটা এক ঝটকায় দূরে ছুঁড়ে মারল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বুনো কচুর কষ ওর হাতে লেগে গিয়েছে এবং সত্যি হাতটা তীব্রভাবে চুলকাতে শুরু করেছে। আদনান এবার উন্মাদের মতো এক হাত দিয়ে অন্য হাত চুলকাতে চুলকাতে বাদরের মতো লাফালাফি শুরু করে দিল। ওহ, ওরে বাবারে, মরে গেলাম, এই তো দেখি আসলে মারাত্মক চুলকাচ্ছে। এদিকে নৌশিত আদনান এই আসমে খাল দেখে আস্তে আস্তে একদম শেষ। সে পেটে হাত দিয়ে রাস্তার উপরে বসে পড়ার মতো অবস্থা। আদনান চুলকানির চোটে অস্থির হয়ে নৌশির দিকে বড্ড অসহায় আর করুণ চোখে তাকিয়ে দেখল। তোর স্বামী এখানে চুলকে মরে যাচ্ছে আর তুই দাঁড়িয়ে হাসছিস। স্বামীর ওইরকম কাচুমাচু আর অভাগা মুখটা দেখে এবার নৌশির মনে একটু মায়া হলো। সে নিজের হাসিটা কোনো মতো চেপে ধরে এগিয়ে এলো। আদনানের সেই চুলকানো হাতটা আলতো করে নিজের দুই হাতের মুঠোয় টেনে নিল।
তারপর হাতের তালুতে খুব যত্ন করে মুখটা নামিয়ে ফু দিতে লাগলো, যেন পাহাড়ের হাওয়া সাথে মুখে ফু আদনানের চুলকানিটা একটু কমিয়ে দেয়। ঠিক তখনই আদনানকে একদম চমকে দিয়ে নৌশি হাতের অঞ্চলিতে হঠাৎ নিজের নরম অস্ত্র স্পর্শ করার পর এক পরম ভালোবাসায় আলতো চুমু এঁকে দিল আদনানের হাতে। নৌশির এই আসমিক ও অতর্কিত ভালোবাসার ছোঁয়া পেয়ে আদনান এক পরম শান্তিতে চোখ দুটো বন্ধ করে নিল। মনে হলো হাত চুলকানো তো দূর, এই ছোঁয়ায় দুনিয়ার সমস্ত কষ্ট এক নিমিষে গায়েব হয়ে যেতে পারে। আদনান চোখ বন্ধ করে অবস্থাতেই ওনার চেনা বাঁকা হাসি হেসে ফিসফিস করে বলল, এই তো আদনান মির্জা, এই নাদান বইয়ের ভালোবাসার সাগরে ডুবে মরে গেল রে। আপনার এই চিরচেনা ফ্ল্যাট করার সংলাপ শুনে নৌশি লজ্জায় লাল হয়ে ওনার বুকে এক মৃদু চাপড় দিয়ে খিলখিল করে হেসেও দিল। পাহাড়ের বুকে ওনাদের এই অমলিন হাসির শব্দটা যেন বনফুলের সুবাসের মতো মিশে চারিপাশে পরিবেশটাকে আরও বেশি মধুর করে তুলল। ঝিরি ঝিরি বৃষ্টির এক মায়াবী পর্দা নেমে এলো পাহাড়ি উপত্যকা জুড়ে। অথচ কয়েক বছর আগে সেই দিনটার মতো কোনো আতঙ্ক বা হাহাকার নেই। আজ ট্রিনা যেন এই বৃষ্টিকে পরম স্বাচ্ছন্দ্যে এক বুক ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছে। বিগত 2-3 মাস ধরে যে মেয়েটার মলিন মুখে এক চিলতে হাসির রেখা পর্যন্ত দেখা যায়নি, আজ সে প্রকৃতির মাঝে বৃষ্টির ছোঁয়ায় পান খুলে হাসছে। ঠিক এই চর্বিল পাহাড় রাস্তায় দাঁড়িয়ে আরিয়ান প্রথমবার দেখছিল তার জীবনের শ্রেষ্ঠ উপহার, তার এই সামালিনীকে। আরিয়ান তখন ছোট্ট রতুশির একটা আঙ্গুল পরম আদরে ধরে রেখেছিল। তিনা পরনে ঠিক সেই প্রথম দেখার দিনটার মতোই আজও জড়িয়ে আছে এক চমৎকার নীল রঙের গ্রাউন্ড জামা। লম্বা রেশমি কালো চুলগুলো কাঁধ পেয়ে পিঠ ছুঁয়ে কোমর অব্দি ছড়িয়ে পড়েছে, যা বাতাসের দোলনায় আলতো করে উড়েছে। হঠাৎ করেই যেন ট্রিনা ভেতরে জমানো সব মেঘ কেটে গিয়ে আনন্দটা আকাশ ছোঁয়া হয়ে উঠল। সে এক ঝটকায় আরিয়ানের হাত থেকে নিজেকে মুক্ত করে নিয়ে দু হাতে ডানা মেলে দিয়ে রাস্তার ওপর প্রান্তে ছুটে গেল, আকাশের দিকে মুখ তুলে। বৃষ্টির প্রতিটি ফোঁটায় ছন্দ আর সুরের সাথে তাল মিলিয়ে ট্রিনা আনন্দের অবিশ্রতে গোল হয়ে করতে লাগলো। আরিয়ানের এক মায়াবী মহাচ্ছন্নতায় পলকহীন দৃষ্টি ওর দিকে তাকিয়ে রইল। ঠিক সেই তাকাতেরই ওই সেদিনও ট্রিনার নিচে ছিল, কিন্তু সেদিন আরিয়ানের অধিকার ছিল না ওকে ছোঁয়ার। আর আজ সে তার অর্ধাঙ্গিনী হয়ে ঠিক সামনেই ডানা মেলেছে। আরিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা রতুষিকে নিজে শক্ত শক্ত তুলে নিল কোলে। রতুষিও তার পাপার গলা জড়িয়ে ধরে মন্ত্রমুগ্ধের মতো তার মায়ের ওই অপরূপ জলপরি রূপ দেখছে। আরিয়ান টিনার দিকে তাকিয়ে চোখ দুটো চিকচিক করে রোদ্দুরকে উদ্দেশ্য করে বলছে, রোদ্দুর সোনা দেখছো তোমার আম্মু কত সুন্দর। রোদ্দুর মায়ের দিকে তাকিয়ে থেকে পাপার মতো করে একসুরে বলল, আম্মু এত সুন্দর কেন? এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি পাপা। আরিয়ান একটু অবাক হয়ে রতুষির মিষ্টি নাকটা টেনে দিয়ে জিজ্ঞেস করলো, তাই নাকি? কেন বলো তো সোনা? ওই দিন নাতান পুপি আমাকে গোপনে বলেছে তুমি নাকি আম্মুকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো, আর পাপার ভালোবাসার ম্যাজিক আছে বলে আম্মু দিন দিন এত সুন্দর বেশি হয়ে যাচ্ছে। রোদ্দুরের মুখে নৌশির শেখানো এমন কথা শুনে আরিয়ান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। ঠোঁটে কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটিয়ে উঠল। রোদ্দুর এবার একটু গম্ভীর হয়ে মুখটা গোল করে আবার বলল, জানো পাপা, আমাদের বাড়ির পাশে ওই যে পচা বাচ্চাটা আছে না, ও সেদিন আমাকে বলল তোর আম্মু দেখতে একদম সুন্দর না, তোর আম্মু কালো। ও আমার এত সুন্দর আম্মুকে কালো বলল। এই জন্য আমি রেগে আছি, ওর চোখে গুঁতো দিয়ে দিয়েছি। ওর চোখটা মোটেও ভালো না, তাই আমার আম্মুকে কালো বলে। দেখো, আরিয়ান এবার একটু শাসনের সুরে বলে, চোখ বড় বড় করে বলল, একদম না শোনা, ওভাবে কারো চোখে আঘাত করে না। এরকম দুষ্টুমি আর কখনো করবে না, কেমন? রতুর বাবার শাসনের চোটে একটু ধীরেও জেদি করছে ওনার পক্ষে এসে বলল, আমি এমনি এমনি তো মানিনি পাপা। আমার আম্মুকে নিয়ে আর কেউ কোনো আতে পাতে কথা বললে আমি তো তাকে ছাড়বো না, বারবার বলবো। মেয়ের এই মা ভক্ত আর পাকা পাকা কথা শুনে আরিয়ান মনে মনে হাসলেও মুখে আর কিছুই বলতে পারল না। এরই মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি রূপ নিল বড় বড় ফোঁটায় মুষলধারে। মৃত্যু দূর থেকে আঁচল মাথায় দিয়ে দৌড়ে এসে কাছে এসে উৎকৃপ হয়ে বলল, আরে ভিজু না আরিয়ান। রোদ্দুর সোনা, এসো জলদি, এভাবে বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার রাতে ঘুমে ধুম জ্বর পেতে চলে আসবে। চলো লক্ষ্মী মা আমার। মায়ের মতো যত্নশীল মৃত্যুর কথা রোদ্দুর আর অমান্য করল না। সে এক বাধ্য মেয়ের মতো আরিয়ানের কোল থেকে নেমে মৃত্যু হাত ধরে হনহন করে এগিয়ে বাসের আরামদায়ক সিটে গিয়ে বসলো। আর আরিয়ান তখনও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে নীল গাউন পরিহিত শ্যামালিনীর দিকে চেয়ে রইল, যে আজ সব শোক ভুলে মেঘদের পাশে ডানা মেলেছে। আরিয়ান প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে দিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল রাস্তার ওপরে অপ্রান্তের ভেজা সবুজ ঘাসের ওপরে। সেখানে কোনো এক অপার্থিব ঘোর নিয়ে পরম আনন্দে বৃষ্টি বিলাস করছে তৃণা। তাদের থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ের বাঁকে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই বিলাসবহুল বাসটি। ঠিক এই মুহূর্তে আরিয়ানের মনে হলো সময়টার চাকা যেন গড়ে উল্টো আজ
ঠিক 7-8 বছর আগের সেই জাদুকরী দিনটাই এসে থমকে আছে। সেদিনও ঠিক এই পাহাড়ের বুকেই ঝলমলিয়ে বৃষ্টি নেমেছিল, আর আজও ঠিক এভাবেই আকাশ ভেঙে শ্রাবণীর ধারা নেমেছে। সবচেয়ে বড় বিষয়, সেদিনও তৃণার পরনে ছিল এক আকাশি নীল গাউন জামা, আর আজও ঠিক একই পোশাকে মেঘের দেশে এক নীলপরি হয়ে টানা মেলেছে। স্মৃতির এই আসমিকতা আর টিনার মুখের ওই বাঁধভাঙা প্রাণখোলা হাসি দেখে আরিয়ানের চোখের কোণ বেয়ে হঠাৎ করেই কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। এই জল কোনো কষ্টের নয়, এ হলো এক বুক পরম শান্তি আর অপ্রাপ্তির আনন্দ অশ্রু। সে ধীরে ধীরে বৃষ্টির জলে ডিঙিয়ে টিনার দিকে এগিয়ে গেল। টিনার থেকে একটু ঠিক ততটুকুই দূরত্ব বজায় রেখে দাঁড়ালো যতটুকু দূরত্ব দাঁড়িয়ে আজ থেকে কয়েক বছর আগে অচেনা এক চটপটে মেয়েকে প্রথমবার দেখেছিল সে। সেদিন বুকের ভিতরে যে কথাটা শুধুই এক অতৃপ্ত আকুলতা আর হয়ে প্রতিধ্বনিত হয়েছিল, আজ আরিয়ান সমস্ত অধিকার আর ভালোবাসা উজাড় করে দিয়ে ঠিক সে একর প্রশ্ন ছুড়ে দিল। এই মেয়ে, কি তুমি? এত মায়া, এত জাদুকর কেন তোমার মাঝে? আরিয়ানের সেই চেনা কণ্ঠস্বর কানে পৌঁছাতেই চেনা মায়াবী নাচ থামিয়ে দিল। সে আলতো করে নিজের ঘূর্ণন থামিয়ে আরিয়ানের চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকালো। চারিদিকে বৃষ্টির রিনঝিনি শব্দের মাঝে সে ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটিয়ে অত্যন্ত ধীর গম্ভীর অথচ প্রেমময় কণ্ঠে জবাব দিল, আমি এক মহাপুরুষের অর্ধাঙ্গিনী। টিনার মুখে এই একটা লাইন শোনা মাত্রই আরিয়ানের সমস্ত গাম্ভীর্য ভুলে হু হু করে শব্দ করে হেসে উঠল। এই এক অদ্ভুত আনন্দের হাসি, এতটা খুশি, এতটা গভীর মায়া বুঝি এই এক জীবনে খুব কম মানুষের ভাগ্যেই জোটে। আরিয়ান এবার তাদের মাঝে সেই সীমানাটুকুও পেরিয়ে টিনার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। বৃষ্টির প্রচণ্ড ছাটে ওনার গায়ের শার্ট ততক্ষণে শরীরের সাথে লেপটে গেছে। টিনার চোখের গাঢ় কাজল বৃষ্টির নোনা পানিতে কিছুটা লেপটে গিয়ে মায়াবী চোখে বনো মাদকতা এনে দিয়েছে। বেচার রেশমি চুলে কিছুটা অবাধ্য গোছে কপালে আর গালে এসে লেপটে গিয়েছে। আরিয়ান প্রমম্মতায় টিনার সেই ভেজা মুখ পানির দিকে তাকিয়ে চিবুকটা আলতো করে ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, এই হরিণীর মতো সর্বনাশী চোখ দুটোই আমার ইহজীবনের সমস্ত সর্বনাশের মূল কারণ। ওগো আমার শ্যামালিনী কন্যা। আরিয়ানের এই স্বীকারোক্তি শুনে ত্রিনা এবার আর নিজের ভেতরে বাঁধভাঙা উচ্ছ্বাস চেপে রাখতে পারল না। সে আরিয়ানের বুকের ওপরে দুহাত রেখে প্রাণখোলা হাসিতে ফেটে পড়ল। ঠিক একই মেঘলা লগ্নে একই পাহাড়ের উপত্যকায় বুকে যেন নতুন করে আরও একবার মিলন হলো আরিয়ান আর ট্রিনার দুটো আত্মার এক অভিন্ন মোহনায়। সবুজ পাহাড়ের কোলে বৃষ্টি তখনও ঝলমলিয়ে ঝরেছে, যেন এক অলৌকিত ভালোবাসা হয়ে ভিজিয়ে দিচ্ছে মির্জা পরিবারের প্রতিটা মানুষকে। পেছনে ফিরে তাকালে দেখা যায় কতগুলো মানুষের জীবন কত শত হাসি কান্না, দুঃখ, গভীর বেদনা আর তীব্র অভিমানে উলটপালট হয়ে গেছে। নিয়তির কি অদ্ভুত লেখন, কারো জীবনের খাতায় নির্মম পরিপূর্ণতার চাদর ভেদ করেও আজ পরম পূর্ণতা এসে ধরা দিয়েছে। আবার কারো জীবনের সমস্ত সুখের মাঝেও এক চিলতে অপূর্ণতা আজীবন এক অলিখিত সখ্যতা হয়ে বয়ে গিয়েছে। জীবনের ক্যানভাসে যদি তীব্র দুঃখ আর অন্ধকারের কালো মেঘ না থাকে, তবে কখনোই পরম সুখের সেই সোনালি আলোয় স্বাদ এই ইহজীবনে পাওয়া সম্ভব না। অতঃপর এই তীব্র রোদ আর জমাট বাঁধা মেঘের ছায়া, অন্তহীন সুখ আর চাপা দীর্ঘশ্বাসের এক অপূর্ব কোলাজ মিলিয়ে মানুষের জীবন ঠিক যেন রোদ্দুরে ছেঁড়া মানচিত্র, যেখানে প্রতিটা ছেঁড়া পাতা ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে বেঁচে থাকার এক নতুন উপাখ্যান। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এই গল্পের প্রথম থেকে মানে ওই চ্যানেল থেকে এই চ্যানেলে ড্রাইভার্ট করা অবধি আছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই 3000+ সাবস্ক্রাইবারকে আরও অনেক বেশি ধন্যবাদ, যারা আমাকে প্রতিনিয়ত এতটা সাপোর্ট করে যাচ্ছে। তো যেখানে আমি আশাই করি নাই, সব কিছু আনএক্সপেক্টেড ছিল আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা কেমন হয়েছে। আর ধরতে গেলে আমি ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই অসুস্থ বলতে চরম লেভেলের অসুস্থ। দ্যাটস ওয়াই আমি রেগুলার গল্পগুলো কন্টিনিউ করতে পারতেছি না। যাই হোক, আমি অনেক কষ্টে এটা ভয়েস দিয়েছি, আমি এত ব্যথা নিয়ে ভয়েস দিতেছি, এটার তো রিওয়ার্ড একটা পাওয়াই যায়। সো সবাই কমেন্ট করবেন, অন্তত দেখলেও লাইক দিবেন, কমেন্ট না করলেও।